বেশ, তোমরা এসে বসে পড়ো। হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনড্রাইট সুপার কুইক, ছোঁয়ালেই জুড়ে যায়। আজকে উৎসব, ঢাক বাজছে, আনন্দ আমাদের অন্তরে বাহিরে। আমরা জানি যে আপনাদের অন্তর আমাদের অন্তর একাকার। আজ উৎসবের দিন, আজ আনন্দের দিন, আর সেই উৎসবের দিনে আজকে আমাদের সঙ্গে এসেছেন জয়িতা। নমস্কার, জয় জগন্নাথ। আমি জয়িতা, আমি এসেছি খেলতে। হ্যাপি প্যারেন্টস ডে আমার বাবা শিলাদিত্য রায় এবং মা নূপুর গঙ্গোপাধ্যায়ের সাথে। নমস্কার। তুমি খানিকটা শুরুতেই তুমি জয় জগন্নাথ বলে আলাপ করিয়ে দিয়েছো, তবু একবার তোমাকে জিজ্ঞেস করব যে তোমার মাকে যদি তুমি আমার সঙ্গে বা দর্শকের সঙ্গে আলাপ করাতে চাও, তাহলে তুমি কি বলতে চাও? আমার কাছে আমার ইন্সপিরেশন আমার মা। মানে আমার বাবা মা আমার কাছে দুজন হচ্ছে সাউথ পোল একজন, তো আরেকজন নর্থ পোল। হয়তো আজকে আমরা তিনজনে একসাথে থাকি, বাট একটা সময় ছিল যখন আমি ছোট ছিলাম, আমার বাবা মাও সেই সময় ইম্যাচিওর ছিল হয়তো, তাদের কিছু মতের বিরোধিতায় দে গট সেপারেটেড। সো আমি আমার বাবার সাথেই থাকতাম। সো আমি আমার বাবাকে দেখেছি বন্ধুর মতন, মানে ছোটোর থেকে, মানে বাবা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আর অন্যদিকে আমি আমার মাকে ইন্সপিরেশন বললাম কারণ আমি দেখেছি আমার মাকে স্ট্রাগল করতে। মানে আমার বাবা মা যখন সেপারেটেড হন তখন আমার বয়স ছিল 5। সেই সময় শি স্টার্টেড ওয়ার্কিং ইন আ কোম্পানি, এবং মা যে জায়গায় নিজেকে নিয়ে গেছে সেটা কেউ ভাবতে পারে না, এবং সেটা মা নিজের একার জোরে করেছে। এবং আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার বাবা মা রিয়েলাইজ করে যে না, মেয়ের জন্য থাকা দরকার, এবং নিজেদেরও ভুল বুঝতে পারে, এবং তারা আবার একসাথে থাকতে আরম্ভ করে। সো আমার লাইফে মানে ওয়ার্ক লাইফ রিলেটেড যদি কোনো গাইডেন্স দরকার লাগে, সেটা আমার মা আমার কাছে। আর আমার পার্সোনাল লাইফে বয়ফ্রেন্ড নিয়ে গল্প, কি কোন ছেলেকে পছন্দ হয়েছে, সেটা হচ্ছে আমার বাবা। সাউথ পোল নর্থ পোল দুজনে আমার কাছে। ইনফ্যাক্ট নামের মধ্যেও ঠিক সেটা আছে, মা হচ্ছে নূপুর, নর্থ পোলের নমস্কার, আর বাবা হচ্ছে শিলাদিত্য, সাউথ পোলের এস। বাহ, আমি একটা নতুন কথা তোমার কাছে শুনলাম। তুমি বললে যে ওরাও গ্রো করছে, মানে ওরা নতুন হয়ে উঠছে নিজেদের কাছেও। তোমার কাছে তো বটেই, নিজেদের কাছেও। এইটা কোনো বাবা মা সম্পর্কে কোনো সন্তান বলতে পারে, এটা আমার ধারণা ছিল না। সাধারণত বাবা মাই বলে থাকে সন্তানকে যে ও বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু বাবা মাও যে একই সঙ্গে বড় হতে পারে, পাল্টাতে পারে, ধারণাগুলোকে আর একটু ধার দিতে পারে, অথবা ভুল বোঝাবুঝিগুলোকে সামলাতে পারে, এটা ও আমাদেরকে আন্ডারলাইন করে জানালো। না, আমি একটা কথা বলবো, এটা কিন্তু আমরা খুব গর্বিত যে জয়িতা আমাদের মেয়ে। জয়িতা নামের মিনিং যে সবাইকে জয় করেছে। ও জন্মাবার আগে যখন ওর ঠাকুমা জেনেছে যে ও হবে, সেই সময় থেকে উনি চেয়েছিলেন মেয়ে হোক, যার নাম রাখবো জয়িতা। বাহ, এইবারে এই পাশে যাকে দেখতে পাচ্ছি, রণবীর, তুমি তো বীর। নমস্কার। নমস্কার। খুব একটা বীর নই, কিন্তু মহাবীরও নও, বীরও নও, কিন্তু রণে বীর। রণে যে বীর, সেটা বিরাট ব্যাপার। যাই হোক, তোমাকে এখানে স্বাগত। তুমি তোমার মা বাবাকে চেনাতে চাইলে কিভাবে বলবে? সত্যি কথা বলতে কি, ছোট থেকে আমার সাথে আমার মার বন্ডিংই বেশি। কারণ বাবা চাকরি সূত্রে অফিসে বাইরে অনেক জায়গাতেই বাবাকে যেতে হয়েছে, তো বাবার সাথে আমার ইন্টারাকশন খুব কমই হতো। কিন্তু সেটা এখন আস্তে আস্তে আগের থেকে অনেকটা বেড়েছে। মানে বাবার সাথে আমি এখন সিনেমা, গান, তারপর কোনটা ভাল লাগলো, কি লাগলো, সেইগুলো হয়তো ডিসকাস করি। আমি হয়তো খুব একটা আগে সেটা করতামও না বাবার সাথে ডিসকাস, কিন্তু বাবা ওপর থেকে খেয়াল রাখতেন যে আমার সব ঠিক আছে কিনা আছে। মানে বাবা সবসময় পেছনে থেকে পুরো ব্যাপারটাকে সামলেছেন, কিন্তু মা বাড়িতে থেকে একা আমাকে বড় করা, আমাকে পড়ানো, আমাকে গান শেখাতে শুরু করা, এই সবই মারই করা। তুমি কি করো? আমি সিএ পারসিউ করছি, তো এখন আমি পড়ছি ফাইনাল পরীক্ষা। পড়াশোনাই করছো? মানে বাহ, স্টুডেন্ট। গান বাজনা চলছে। গান বাজনা করো? আমি অনেক দিনই গান শিখি। বেশ, তুমি আজকে একটা বিশেষ দিনে এসেছো, ষষ্ঠী, বাইরে উৎসবে এখন শহর মাতোয়ারা, কিন্তু আমরাও ভেতরে আমাদের মতো করে আমাদের যে দেব দেবী
মানে বাবা মা যাদেরকে আমরা পুজো করতে চাই, যাদেরকে আমাদের ভালোবাসা জানাতে চাই, তাদেরকে নিয়ে আমাদের উৎসব। আমরা একটা ইচ্ছে পূরণের খেলা খেলি, 4টি আমরা ইচ্ছে পূরণ করে থাকি বাবা মার জন্য। তো প্রথম পর্বে 50 নম্বর স্কোর করতে হয় প্রথম ইচ্ছে পূরণের জন্য, দ্বিতীয় পর্বে আরও 50 অর্থাৎ 100 নম্বর পেতে হয় দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য, তৃতীয় পর্বে আরও 50 অর্থাৎ 150 জোগাড় করতে হয় তৃতীয় ইচ্ছে পূরণের জন্য, এবং চতুর্থ পর্বে আরও 50 অর্থাৎ 200 জোগাড় করতে হয় চতুর্থ ইচ্ছে পূরণের জন্য। এছাড়া আজকে যে বিজয়ী বা বিজয়িনী হবে সে আমাদের সকলের হয়ে একটা বিশেষ ইচ্ছে পূরণ করবে। এমন একজন মানুষ আছেন যিনি এই মুহূর্তে একটু একলা, আমাদের হয়ে তার কোনো একটা ইচ্ছে পূরণের জন্য তোমরা আমাদের প্রতিনিধি হয়ে তার কাছে যাবে, যে তোমাদের মধ্যে বিজয়ী বা বিজয়িনী হবে, এবং আমাদের উষ্ণতাটুকু তার কাছে পৌঁছে দেবে। বিষ্ণুপদ দে ও কুহু দে হাওড়া ময়দানের বাসিন্দা। পুরনো জামাকাপড় সেলাইয়ের কাজ করেন। কুহু দে 22 বছর বয়সে বিয়ে করে পশ্চিম বাংলায় চলে আসেন। দুজনেই শারীরিকভাবে অসুস্থ। পরিবারের কেউ যোগাযোগ রাখে না এই নিঃসন্তান দম্পতির সঙ্গে। আমাদের কোনো ছেলে মেয়ে নেই, আমরা দুজনে মিলে থাকি, খুব কষ্টেই থাকি। আমাদের আত্মীয় স্বজনের সাথে কোনো যোগাযোগ নেই, খোঁজ খবরও নেই। খুবই কষ্টে দিন কাটানো এই দম্পতি অর্থের অভাবে একটি সেলাই মেশিন কিনতে পারছেন না। ইচ্ছা প্রকাশ করেছেন একটি নতুন সেলাই মেশিনের। আমাদের পুরানো জামা কাপড় সেলাই করার একটা দোকান আছে, সেই যে মেশিনটা এখন খারাপ হয়ে গেছে, কেউ যদি একটা সেলাইয়ের মেশিন দেয় তাইলে আমাদের খুব উপকার হয়। খেলাটার মধ্যে ঢুকতে চাইবো এক্ষুনি। প্রথম পর্বে শুধু জেনে নিতে চাইবো প্রথমে তোমাদের দুজনের ইচ্ছেটা কি। তোমার প্রথম ইচ্ছেটা কি? আমি জগন্নাথ দেবের খুব ভক্ত। আমি জগন্নাথকে খুব ভালোবেসে যজ্ঞু দাদা বলে ডাকি। সো আমার বাবা মার জন্য ইচ্ছে পূরণ করার আগে আমি আমার যজ্ঞু দাদার জন্য একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার জন্য পুজোর কিছু বাসন। বাহ, সুন্দর ইচ্ছে। বেশ, তোমার প্রথম ইচ্ছেটা কি? বাবার খুব পেনের শখ, খুব যত্ন করে পেন রাখেন এবং যখন ইচ্ছে তখন একটু ব্যবহার করে। তো আমার মনে হয় প্রথম ইচ্ছেটা আমার যে বাবাকে যেন ভালো কোনো পেন দেওয়া হোক, কারণ বাবা ওইগুলো খুব যত্ন করে রাখবে, তো বাবার জন্য পেন। বেশ, এবার আমরা খেলায় ঢুকে পড়ছি। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম পর্বের একেবারে প্রথম প্রশ্নটিকে তোমার সামনে আনছি, দেখে নাও। দুর্গা প্রতিমায় কবে চক্ষুদান করা হয়? একটি বিশেষ দিনে করা হয়, সেই দিনটি কি, সেটাই তোমার কাছে প্রশ্ন। এটা মহালয়ের দিন করা হয়, এটা আমি জানি, কারণ প্রতি বছর এই দিনে আমার মামার বাড়ি শোভাবাজারে, একদম শোভাবাজার রাজবাড়ির পাশে। সো এই দিনে আমার বাবা মার ডিউটি বলতে পারো, সকালবেলা পিতৃতর্পণ করার পর দুজন মিলে আমাকে হচ্ছে কুমোরটুলিতে দুজন মিলে আমাকে নিয়ে যায় ওইখানে ঘুরতে, কিনা এই যে বিশেষ অনুষ্ঠানটি হয় দেখানোর জন্য। সো এটি মহালয়ের দিন হয়। এটাই তোমার উত্তর? হ্যাঁ। এটা তোমার বাবা মার কাছ থেকে জানা প্রায়, তাই বলছো? হ্যাঁ। বেশ, তোমাকে জিজ্ঞেস করবো তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, বেশ, ও চ্যালেঞ্জ করতে চাইনি। তুমি একটা উত্তর দিয়েছো মহালয়ার দিন। আমরা এবার যাচাই করব যে তোমার উত্তর ঠিক না ভুল, দেখে নি। তার মানে তোমার কাছ থেকে যে উত্তর পাওয়া গিয়েছে সেটা একেবারে ঠিক উত্তর হয়েছে। তুমি প্রথম প্রশ্নের উত্তর ঠিক দেওয়াতে 25-এ পৌঁছে গেছো। রণবীর, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য তোমার কাছে একটি প্রশ্ন এনে দেবো, দেখি কেমন তুমি মোকাবিলা করো। আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই।
শহর কলকাতায় অবস্থিত পার্কগুলির মধ্যে এটি অন্যতম। ক্যাথিড্রাল রোডের উপর অবস্থিত পার্কটির একপাশে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, অন্যদিকে আছে নন্দন। 2005 সালে পার্কটি তৈরি হয়। তখন তার নাম ছিল সিটিজেন পার্ক। পার্কটিতে রয়েছে সুন্দর বাগান, তরুছায়ায় বিশ্রামের ব্যবস্থা, রয়েছে একটি জলাধার। সেখানে আলো শব্দের যুগলবন্দিতে তৈরি হয় অসাধারণ প্রদর্শনী। প্রকৃতির মাঝে রয়েছে একটি মুক্ত মঞ্চ, সেখানে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। 2007 সালে পার্কটির নাম পরিবর্তন হয়। নাম রাখা হয় এক বিখ্যাত গায়িকাকে স্মরণ করে। পার্কটির নাম কি? একটি বিশেষ পার্কের পরিচয় দেওয়া হলো। এই পার্কটির বর্তমান নাম কি? এই পার্কটির নাম মোহরকুঞ্জ এবং শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নামে এই পার্কটি নামকরণ করা হয়েছে। বেশ, তোমার এইটাই উত্তর, মোহরকুঞ্জ। শিওর তো? হ্যাঁ, শিওর। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? একদম না। না, এবার দেখে নিতে চাইবো তুমি যে উত্তরটা দিয়েছো আজকের প্রথম প্রশ্নের, তোমার সেটি ঠিক না ভুল। বিখ্যাত গায়িকা কণিকা বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম ছিল মোহর। সেই নামানুসারে পার্কটির নাম হয় মোহরকুঞ্জ। তার মানে তোমার কাছ থেকে যে উত্তর আমরা পেয়েছি সেটা একেবারে নির্ভুল উত্তর। প্রথম প্রশ্নের উত্তর ঠিক দিয়ে তুমিও 25 পেলে। বেশ, আমরা আছি প্রথম পর্বে। তোমার প্রথম পর্বে প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা কি আছে এবার ভালো করে দেখো। এতক্ষণ যে অলংকারটি আপনি দেখলেন, আপনাদেরকে বলতে হবে এই বিশেষ অলংকারটির নাম কি। এই বিশেষ প্রকার গয়নাটিকে কি বলে? একটা চেহারা দেখতে পাচ্ছ, এবারে এইটার থেকে তোমাকে আন্দাজ করে বলতে হবে। I guess Ma can help. My বেশ, মার smiling. সঙ্গে কথা বলে নাও যদি মনে হয় মার জানা আছে। এগুলো জড়োয়া সেট, তোমার হিরে রুবি সব বসানো। আচ্ছা, এটা জড়োয়া সেট, হিরে রুবি বসে কাজ হয়। জড়োয়া? হ্যাঁ। নেবে উত্তরটা? মা যখন বলছে ব্লাইন্ডলি বিলিভ করছি, ভুল ঠিক জানি না, বাট ব্লাইন্ডলি বিলিভ করছি। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? মার সাহায্য নিয়ে চ্যালেঞ্জ করা যাবে? হ্যাঁ, ঠিক আছে, মার সাহায্য নিয়ে আমি উত্তরটা দিতে চাইছি। এটাকে কুন্দান বলা হয়। মার সাহায্য নিয়ে বলছো কুন্দান। ভেবেছো তো ভালো করে? কিন্তু তুমি আছো 25-এ। হ্যাঁ। যদি মাইনাস হও তাহলে কিন্তু না, 25 ঠিক থেকে আছে। শূন্যতে পৌঁছবে। সেই জন্য প্রথম চ্যালেঞ্জের সময় আমি একাধিকবার জিজ্ঞেস করি। না, ঠিক আছে, করতে চাই। তোমার নাম রণবীর। বেশ, আমরা তোমার এই উত্তরটা নিলাম। চ্যালেঞ্জ করলে তুমি। ও বলেছে জড়োয়া, তুমি বলেছো কুন্দান। এবার আমরা যাচাই করতে চাইবো এই প্রশ্নের উত্তর দিয়ে কে 25 জোগাড় করতে পারলো, দেখে নি। এতক্ষণ যে বিশেষ অলংকারটি আপনি দেখলেন সেটির নাম জড়োয়া সেট। সেটা সম্পূর্ণ হাতেই তৈরি। অতএব আমরা জানতে পারলাম তুমি মার সাহায্য নিয়ে যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। কুন্দান হচ্ছে যেখানে পাথর, স্টোন জুয়েলারি, মানে যেখানে পুরোটাই স্টোন থাকে। সুতরাং কাছাকাছি দেখতে মনে হলেও এটা কিন্তু কুন্দান নয়। হ্যাঁ, কিন্তু এটা জড়োয়া। তুমি চ্যালেঞ্জ করেছো, কিন্তু -25 হয়েছে তোমার। তাই তুমি যেখানে ছিলে সেখান থেকে একটু নেমে গেলে, এখন 0-এ পৌঁছলে। কিন্তু তোমার অনেক প্রশ্ন আছে, চ্যালেঞ্জ করবার সুযোগ আছে, ভয়ের কোনো কিছুই নেই। তুমি দুটি প্রশ্নের উত্তর দিয়েছো। প্রথম প্রশ্নে 25 পেয়েছিলে, এই প্রশ্নে 25 পেয়ে গেছো এবং তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। জয় জগন্নাথ বলে আমরা চলো উৎসব করি। চলো সামনে এসো। জয় যজ্ঞ দাদা আমার।
বেশ আনন্দ হচ্ছে তোমার? প্রচন্ড। হ্যাঁ, আমারও খুব আনন্দ হচ্ছে। বাবা বলছে বাবার আনন্দ হচ্ছে, মা কি বলছে? ভীষণ খুশি। ভীষণ খুশি লাগছে। বেশ, রণবীর, এবার তোমার পালা। তোমার প্রথম পর্বের দ্বিতীয় প্রশ্ন যেটি আছে সেটিকে খুব ভালো করে দেখো এবং সঠিক উত্তর দাও এবং আবার 25 জোগাড় করে ফেলো। দেখে নাও তোমার জন্য প্রশ্নটা কি আছে। आशिक जो हुए थे हम उन पर दिन रात लगाते थे चक्कर, दिन रात लगाते थे चक्कर, सब कुछ तो बताया हमने मगर पिट जाने का किस्सा छोड़ गए, सब कुछ तो बताया हमने मगर। আমরা একটা দৃশ্য দেখলাম, তারপরে এই যে অভিনেতাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ফ্রেমে, এই অভিনেতার নাম কি? প্রশ্ন এটাই। মোহাম্মদ রফি। মোহাম্মদ রফি, নিশ্চিত তুমি দেবো উনি উত্তরটা? গাইছেন, উনি অভিনয় করছেন। উনি গাইছেন, উনি অভিনয় করছেন। বেশ, ফাইনাল উত্তর হিসেবে নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। না। বেশ, আমরা এবার যাচাই করে নিতে চাইবো তোমার কাছে যে উত্তরটা পেলাম সেটা ঠিক নাকি ভুল। দেখি। आशिक जो हुए थे हम उन पर दिन रात लगाते थे चक्कर, दिन रात लगाते थे चक्कर, सब कुछ तो बता। তার মানে মোহাম্মদ রফি একেবারে নির্ভুল উত্তর হয়েছে রণবীর। প্রথম প্রশ্নের যেটি উত্তর তুমি দিয়েছিলে সেটিও একজন গায়িকাকে অবলম্বন করে উত্তরটা খুঁজে পেয়েছিলে, এটিও গায়কের। মানে আমরা গানের মধ্যে একটা সফরে আছি এবং তুমি নির্ভুল উত্তর দিচ্ছ। তা আমরা তোমাকে 25 দিলাম, আর তোমার কাছ থেকে যেটা পেতে চাই 1 লাইন সুর, ব্যাস। अपना नाम बदल दूं या तेरा नाम छुपा लूं, या छोड़ के तेरी याद में बैराग उठा लूं, बस एक रहे मेरा काम इश्क, मेरा काम इश्क, मेरा काम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम तेरा नाम, मेरा नाम इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क। क्या बात, খুব ভালো। থ্যাংক ইউ। আপাতত তুমি 25-এ পৌঁছেছো, আর একটু অপেক্ষা। এবার তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমি যেরকম বললাম, আমার বাবা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমি যদি কাউকে ভয় পাই সেটা হচ্ছে আমার মা। আমার বাবা হচ্ছে এমন একজন ব্যক্তি যার সাথে সব শেয়ার করি, এবং বাবার সাথে সারা দিন কাটানো, মানে রোববার দিন সকালবেলা দুজনে চলে যাই, আগে সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল 8টার সময় সিনেমা দেখতে, দিয়ে সারাদিন হচ্ছে আমরা বাইরে খাই, ঘুরি। তারপর আমার শপিং করার ব্যাপারে ও বাবাকে নিয়ে, বাবা চলো চলো চলো। সো আমার ইচ্ছে হচ্ছে সেখানে আমার শপিংয়ের জায়গায় আমি আমার বাবার জন্য শপিং করব। বাবা যেখানে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যায় সেখানে আমি বাবাকে সিনেমা দেখাতে নিয়ে যাব। বাবা যেখানে আমাকে খাওয়ায় আমি খাওয়াবো। সো ডে আউট উইথ মাই ফাদার। আর কনসিডারেশনে মাকে নিতে পারি, বাট সেটা কিন্তু কনফার্ম নয়, কারণ মাকে নিয়ে গেলে তো আর সব কথা বলা যাবে না। সো মা যদি হচ্ছে চুপচাপ থাকে তাহলে নিতে পারি। যেভাবে তুমি বাবার গুণগান গাইছো, বাবার সঙ্গে যে তোমার বোঝাপড়াটা এত জমজমাট, তো সেটার কারণটা কি? হি ওয়াজ এ সিঙ্গেল ফাদার হ্যান্ডলিং মি। বাবা মানে সবসময় বন্ধু হিসেবে মিশেছে, যেটা মানে আমি বাবা ছাড়া আমি আমার জীবন ভাবতে পারি না। মানে আজকে আমি যখন ভাবি যে কলকাতার বাইরে গিয়ে কোথাও চাকরি করবো, আমার খালি মনে হয় যে আমি বাবাকে ছাড়া থাকবো কি করে। এবার বাবাকে জিজ্ঞেস করিস যে এই যে সিঙ্গেল ফাদার বললো, এই শব্দটা তো একটা মানে দেয়। নিশ্চয়ই। এটাকে আপনি কিভাবে দেখেন, বা আপনার সেই সময়ের দিনগুলোকে, সেগুলো তো খুব সহজ ছিল না। না, সহজ ছিল না। সেই মুহূর্তে কিন্তু আমার বাবা মাকে আমি উইদিন 2 ইয়ার্স হারিয়েছি। তখন আমার আর কেউ গার্জিয়ান বলে কেউ ছিল না। পরবর্তীকালে যেটা আমার মনে হওয়াটা আমি যতখানি নিজে রিয়েলাইজ করেছি, আমার মেয়ে কিন্তু ওই ক্লাস 7-এ পড়তে আমাকে কিন্তু অনেক কিছু বলেছে। তো তখন আমি জানি না, আমার মেয়ের কথাতে মনে হয়েছে যে সেই যেন আমার গার্জিয়ান হিসাবেই কথাটা বলছে, এবং তখন আস্তে আস্তে আমি অনেক কিছু রিয়েলাইজ করেছি। মানে কি ধরনের কথাও বলতো তখন? সে আমাকে মোটামুটি বুঝিয়েছে যে তার মাকে প্রয়োজন,
অ্যাট দ্য সেম টাইম আমাকেও প্রয়োজন। আবার সেই একই কথা আমি পরেই জেনেছি, আমার স্ত্রীর কাছেই জেনেছি, এই একই ধরনের কথা মাকেও বলেছে। আমরা আলাদা থাকলেও একটা জিনিস ঘটনা ছিল এটা, কারণ আমাদের যে কোনো ব্যাপারেই আমরা ঠিক আবার একসাথে হতাম। যে মেয়ের জন্মদিন আমি ফোন করলাম চলে এসো, না কখনো বলেনি। সুতরাং একটা টান তো নিশ্চয়ই ছিল দুজনের মধ্যে, নয়তো সেকেন্ড ইনিংসটা শুরু হতো না। এই সেকেন্ড ইনিংসে আসার পরে আমরা এখন তিনজনেই খুব খুশি। তবে একটা কথা আমি এর মধ্যে বলতে পারি, গত 2-3 বছর আগে একদিন রাত্রিবেলা আমার মেয়ে আমাকে একটা খুব বড় কথা বলেছিল। সেটা হলো যে, বাবা একটা কথা বলছি, রাগ করো না, তোমার আর মার সেপারেশনটা বোধহয় দরকার ছিল। আমি নতুন করে তোমাদের দুজনকে পেয়েছি, অনেক ম্যাচিওর ওয়েতে পেয়েছি, সেটা আমিও রিয়েলাইজ করি নিশ্চয়ই। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার 3 নম্বর প্রশ্নটাকে তোমার সামনে আনবো, ভালো করে দেখো, তারপর নিজেই উত্তর দাও, দেখে নাও। তিনটেই দেখতে একরকম, কিন্তু বিভিন্ন উপকরণ দিয়ে বানানো হয়েছে, কিন্তু এর একটা কমন নাম আছে। নামটা কি? একটা খাবার দেখানো হয়েছে, আমিষ নিরামিষ, কিন্তু এই খাবারটির নাম কি? একটা কমন নাম আছে। আমি ভেজেরটা নিয়ে একটু কনফিউজ হয়ে রয়েছি, বাট মাছেরটা দেখে মনে হচ্ছে আমি মাছের মুইঠা বলে যেটা সেটা, বাট ভেজ তো কি সেম বলে নাকি? উত্তরটা কি? চিতল মাছের মুইঠা, গরম ভাতে 2টা, বইলা বাঙালি খায় চীনা জাপানি লুইটা পুইটা। চিতল মাছের মুইঠা, গরম। একটা সাধারণ নাম আছে, 3টের ক্ষেত্রেই যেতে পারে সেটা। মুইঠাই বলছি। মুইঠা? হ্যাঁ। বেশ, এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে নাকি? বুঝতে পারছি না, সাহস করে করি। নিশ্চয়ই, সাহসী হওয়া তো ভালো। আবার জিরোয় নেমে যেতে পারি তো। কি আছে, তোমার তো আরো অনেক প্রশ্ন আছে। আমার মনে হচ্ছে কোফতা। মনে হচ্ছে? নেব উত্তরটা? হ্যাঁ নিন। হ্যাঁ, যা হবে হবে। রণবীর, নামটা সার্থক হচ্ছে। নামকরণের সার্থকতা। বেশ, তোমার এই কোপ্তা শব্দটা নিলাম, চ্যালেঞ্জ করলো, আর তুমি বলেছো মুইঠা। আমরা দেখে নি কে আবার 25 নম্বর পেলো আর কে 25 হারালো। একটা কাঁচকলা দিয়ে তৈরি হলো, আর একটা মিক্সড ভেজিটেবল, আর একটা মাছ দিয়ে কোপ্তা। কোপ্তা, তার মানে তুমি চ্যালেঞ্জ করে যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হয়েছে, এবং তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে দুর্ভাগ্যবশত সেটা এবারে ভুল হয়েছে।
আমরা জানলাম যে এর থেকে তুমি চ্যালেঞ্জ করে 25 পেলে, তার মানে তোমার আগে ছিল 25, আরো 25 জুড়ে গেল, তুমি পেয়ে গেলে 50 নম্বর। 50 নম্বর মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেল। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কটা দিন হ্যাপি বার্থডে। তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমাদের বাড়িতে যে কেউ এলেই, সে কোনো গেস্ট এলেই মার এটা খুব একটা আমি ইচ্ছে দেখেছি যে তাকে খুব সুন্দর করে চা সার্ভ করা এবং খাবার দাবার সব নিয়েই। তো আমি চাইবো নেক্সট মার জন্য একটা যদি খুব ভালো কোনো টি সেট পাওয়া যায়, তাহলে সেটা দিয়ে আমরা এখন মা গেস্টে সার্ভ করতে পারি। তো একটা সুন্দর টি সেট। বেশ, এবার তোমার জন্য একটি সাধারণ প্রশ্ন আসছে। এই প্রশ্নটার উত্তর দিতে পারলে তুমি 75-এ পৌঁছবে। ভালো করে তোমার এই সাধারণ প্রশ্নটিকে জরিপ করো, তারপর ঠিক উত্তর দিয়ে তোমার কাঙ্ক্ষিত বস্তুর দিকে খানিকটা এগিয়ে যাও। দেখে নাও। এই যা দেখলে তুমি, তাতে তোমার কোন সিনেমার কথা মনে পড়লো? মানে কোন সিনেমার কথা তোমাকে বোঝানো হলো? বাংলা না হিন্দি? কারণ আমার যতদূর মনে হচ্ছে এই সিনেমাটার বাংলাও হয়েছে, হিন্দিও হয়েছে। বেশ, তাহলে বলেই গেল না। হিন্দিটা মনে পড়ছে। বলো। বাওয়ার্চি। বাংলাটা রবি ঘোষ করেছিলেন, আমার নামটা মনে পড়ছে না। গল্প হলেও সত্যি। বেশ, তাহলে কোনটা নেব? গল্প হলেও সত্যি, সেটা থেকে হিন্দি হয়েছিল বাওয়ার্চি, ওটা রাজেশ খান্না করেছিলেন। বেশ, কেন মনে হলো ব্যাখ্যা করো। কারণ ওনার একটা এরম বাক্স ছিল, তার মধ্যে উনি হাতা বের করে করে বলছিলেন এটি ঝোলের হাতা, এটি চচ্চড়ির হাতা, এটি বলে নানান রান্নার পদগুলো বলছিলেন। এবং এই নারকলের ছোবড়াটা দিয়ে উনি যেখানে বাড়ির সবাই স্লিপ করে পড়ে যেতেন, সেই জায়গাটা মুছে পরিষ্কার করেছিলেন, ওখানে মানে শ্যাওলা জমছে। তো ওইটাই গল্প হলেও সত্যি, নয়তো বাওয়ার্চি, যেটা হোক। বেশ, তাহলে তোমার এই উত্তরটা নিয়ে নেবো। একদম। গল্প হলেও সত্যি নিয়ে না হলো। বেশ, চ্যালেঞ্জ করবে না? এবার দেখে নি তুমি যে সিনেমার কথা বললে আর আমরা যে সিনেমার কথা ভেবেছি দুটো এক কিনা। যদি এক হয় তাহলে তুমি 25 পেয়ে যাবে। আমরা দেখে নি তোমার উত্তর ঠিক না ভুল। এটা হলো মাংসের জন্য, এটা হলো মুরগির জন্য। এটা কি জন্য বলুন তো? পায়েসের জন্য। তার মানে গল্প হলেও সত্যি একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ রণবীর। তুমি 50-এ ছিলে, পৌঁছলে আরো 25 নিয়ে 75-এ। তোমাকে একটু অপেক্ষায় রাখলাম, তোমার কাছে যাচ্ছি। তুমি আছো 50-এ। তোমার এবার একটি সাধারণ প্রশ্ন আসবে নাকি জাদু প্রশ্ন চাই? সাধারণ প্রশ্ন। বেশ, দেখে নাও তোমার জন্য কি প্রশ্নটা অপেক্ষায় আছে। রোজ রাতে তুই মুখে ওটা কি মাখিস বলতো? এটা একটা জেল, এটা মাখলে স্কিন ভালো থাকে। আমাদের তো স্কিন টিন ছিল না, তো আমাদের চামড়া ছিল, তো আমরা চামড়া ভালো রাখার জন্য মাখতাম টাখতাম। এটা কি? তুমি এর নাম শোনোনি মনি দিদা? এর নাম অ্যালোভেরা জেল। বোঝো কাণ্ড। না, সত্যি শুনিনি রে, অ্যালোভেরার নাম আমি শুনিনি। আমরা মাখতাম, হ্যাঁ এটাই মাখতাম, তবে অন্য নামে। তুমি অ্যালোভেরা ইউজ করেছো? অ্যালোভেরা আমাদের দেশে বহু বহু বছর ধরে লোকে ব্যবহার করছে।
তখন অবশ্যই তোদের ওই স্কিন আর ত্বক বিজ্ঞাপনের ভাষা সেগুলো ছিল না। চামড়ার যত্নের জন্য বহুদিন ধরে কবিরাজেরা দিয়ে এসেছেন। তাই অ্যালোভেরা লোকাল গাছ এখানে হয়? লোকাল বলে লোকাল, চাষও করতে হয় না, যেখানে সেখানে হয় আপনা আপনি। তা এটার বাংলা নাম কি গো? ও তুমি তো এখন নিশ্চয়ই একবারে বলবে না, খেলাবে কিছুক্ষণ। তুমি বাঙালকে হাইকোর্ট দেখাবে আর আমি তোমায় অমনি অমনি বলে দেবো। আপনারা বলুন তো অ্যালোভেরার বাংলা নামটা কি? অ্যালোভেরা শব্দটার সঙ্গে তুমি পরিচিত, কিন্তু তার একটি বাংলা সাধারণ নাম আছে, ডাক নাম। সেই আদরের নামটি কি? আমার মাথায় কিছু আসছে না। কিচ্ছু মনে আসছে না? তুমি যদি চাও মায়ের সাহায্য নিতে পারো। মনে হয় না ওরা পারবে। না বলা যায় না, জিজ্ঞেস করতে। তাহলে দুজনে অ্যাটলিস্ট একটু স্মাইল করতে। স্মাইলটা এটা হচ্ছে আমরাও জানি না। ঠিক আছে তুই না জানলে ঠিক আছে, ওরকম এটার জন্য বকবো না। এগুলোকে বলে মরিয়া আর হাস। আর সময় নেই, এবার একটা উত্তর চাই। পারছি না। পারা যাচ্ছে না? বেশ ঠিক আছে, তুমি পাস করে দিচ্ছ এই উত্তরটা, আমরা ধরে নিচ্ছি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, নিশ্চিত নও? না। বেশ, তুমি চ্যালেঞ্জ করোনি, তুমি তোমার উত্তরটা দিতে পারোনি। আমরা এবার জেনে নেবো মনিদিদার কাছ থেকে ঠিক উত্তরটা। বেশি জিনিসের কদর তো আমরা করি না, সাহেবরা বললে তখন লাফাই। বিজ্ঞাপনের দৌলতে দিশি নামটা আমরা ভুলেই গেছি। অ্যালোভেরার দিশি নাম হলো ঘৃতকুমারী। এটি ঘৃতকুমারী নামে খুবই প্রচলিত। তাই এ যাত্রায় তুমি যেহেতু পাস বলে দিয়েছো, তাই আমরা আমাদের নিজস্ব ঘোষণা অনুযায়ী বলবো তোমার উত্তরটা ভুল হলো। তুমি আছো 75-এ। তোমার এবারের প্রশ্নটাকে তোমার সামনে দেওয়া হচ্ছে দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য। খুব ভালো করে প্রশ্নটা দেখো, তারপর আগের মতোই ঠিক উত্তর দাও। দেখে নাও। কলকাতা থেকে সামান্য দূরে দক্ষিণ 24 পরগনা জেলার এই জনপদটি অনেক দিনের। সেকালে এর নাম ছিল হাজিপুর। হুগলি নদী এখানে বঙ্গোপসাগরে মিশেছে। অতীতে এই এলাকায় ছিল বিখ্যাত বন্দর, আর ছিল পর্তুগিজ জলদস্যুদের একচ্ছত্র আধিপত্য। পুরনো কেল্লার ধ্বংসাবশেষ আজও অতীতের সেই সব স্মৃতি বহন করে চলেছে। অনেক দিনই হলো টুরিস্ট স্পট হিসেবে এই এলাকাটি পরিচিত। তার সঙ্গে রয়েছে সুবিশাল মাছের আড়ত। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাছের বাজার। এটি কোন জায়গা? একটা জায়গা সম্পর্কে একটু জানান দেওয়া হলো। এই জায়গাটির নাম কি? নাবিক ঠিক বন্দরে তরি ভেড়াও। বকখালি এলাকার কাছে একটা জায়গার নাম বলো। ফ্রেজারগঞ্জ। বেশ, নেব উত্তরটা? বেশ, নিলাম। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? জায়গাটায় গেছি আমি জানুয়ারিতেই। তাই নাকি? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার? হ্যাঁ। নেব উত্তরটা? হ্যাঁ। যদি ঠিক বলো তাহলে 25 পাবে, আর যদি ভুল বলো -25 পাবে। ডায়মন্ড হারবার। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার আবার যাচাই করতে চাইবো কে ঠিক উত্তর দিয়েছে নাকি দুজনেই ভুল উত্তর দিল। আমরা দেখে নিই আসলে জায়গাটার নাম কি। দেখো, এই টুরিস্ট স্পটটির নাম হীরক বন্দর বা ডায়মন্ড হারবার। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটি পাওয়া গিয়েছে চ্যালেঞ্জ করে, সেটা একেবারে সঠিক হয়েছে জয়িতা এবং রণবীর। তোমার এবারের উত্তরটা ভুল হয়েছে।
তুমি ছিলে 50-এ, চ্যালেঞ্জ করে তুমি 75-এ পৌঁছেছো। বেশ, এবার তোমার পালা। আমরা দেখে নিই তোমার জন্য আজকের এবারের সাধারণ প্রশ্নটি কি আছে। পাগলা খাবি কি ঝাঁঝেই মোড়ে যাবি, সে যে প্রথম খেয়েছে সে জানবে, আমি জানি না। রোল আমি একদম পছন্দ করি না, দিস ইজ টু মাচ অয়েলি ফুড। বিরিয়ানি জিজ্ঞাসা করলে বরঞ্চ বেটার ছিল, রোল টোল খাওয়া হয় না। এখন এগ চিকেনটা ভালো লাগে। এটা প্রশ্ন নাকি? হাজি সাহেব কসম নিজাম দোকানের লোকেরা বানায়। মোগলাই কোনো সুলতান টুলতান? হ্যাঁ হ্যাঁ, ওরকম সবার হবে। হাজি সাহেবই তো। আই থিঙ্ক হটকাটি। আই থিঙ্ক হটকাটি, তার জন্য হয়তো ওরা ফেমাস। আই থিঙ্ক সিরাজ বানিয়েছে, খুব ভালো বানিয়েছে, শিওর সিরাজ বানিয়েছে। রোল খুবই বিখ্যাত, বানিয়েছিলেন মন্টুর দোকানে নেতাজি সুভাষচন্দ্র বসু খেয়েছিলেন, সেখানে চাইনিজ খাবার। দূর এসব আজগবি, মানে কোনো মানে হয় না, মানে ভুলভাল। আরে আমার তো বিশাল ফাস্টফুডের এগ রোলের দোকান দিল্লির রোডের লগে, আমি খালি বানাই গেলাম, কিন্তু কে আবিষ্কার করলো এটা আর জানতে পারলাম না। শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা কি ভাবি। কলকাতার কোন দোকানে প্রথম রোল তৈরি হয়েছিল? সহজ, এই যে 4টি দোকানের নাম দেখানো হয়েছে, এই 4টি দোকানের মধ্যে একটি দোকান। বাবা মায়ের সাথে গিয়ে সবসময় নিজামের রোল খাই, নিউ মার্কেটে শপিং করে নিজামের রোল খাই, সো নিজামটাই যাই। ফাইনাল উত্তর? হ্যাঁ, মানে সেই দিক থেকে নিজাম বল। বেশ, যদি এটা ঠিক হয় তুমি 25 পাবে, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হবে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, এবার আমরা যাচাই করতে চাইবো কলকাতার কোন দোকানে প্রথম রোল তৈরি হয়েছিল। নিজাম। পাগলা খাবি কি ঝাঁঝেই মোড়ে যাবি, পাগলা খাবি কি। অর্থাৎ তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটি একেবারে ঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং তোমাকে ধন্যবাদ। তুমি 75 থেকে আরো 25 জোগাড় করে পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। চলো আমরা ইচ্ছে পূরণ ঘটাই, এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটাবি। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এখনো থমকে আছে। তোমার এবারের যে প্রশ্নটি সেইটির একেবারে ঠিক উত্তর দাও এবং তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলো। সেই জন্য প্রশ্নটাকেও আমরা একটা বিশেষ প্রশ্ন করেছি। প্রশ্নটা এখানে আসবে। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। তবু অচিন্ত রূপ চরিত মহিমা, তবু অচিন্ত রূপ চরিত মহিমা, তবু অচিন্ত নব শোভা নবধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারী,
শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারী অভয়া শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি বাহ, ধন্যবাদ তোমাদের দুজনকেই। আমাদের একেবারে পুজোর আবহের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছো, কিন্তু এবার একটা প্রশ্নে বাঁধতে হবে রণবীরকে। এই যে 3টি গান মহিষাসুর মর্দিনী থেকে আমরা গাইলাম, 3টি গানের সুরকারকে? শ্রী পঙ্কজ মল্লিক। এটা তোমার উত্তর? হ্যাঁ। নেব এই উত্তরটা? এই 3টি গানেরই সুরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, এটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না। বেশ, এইবার ওদের কাছেই জানতে চাইবো যে যে উত্তরটা ওর কাছ থেকে পেলাম ঠিক না ভুল তোমরা জানাও। একদমই ঠিক। একদম ঠিক উত্তর দিয়েছো তুমি রণবীর। তার সঙ্গে তুমি আরো 25 জোগাড় করে ফেলেছো এবং তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। তোমাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। এরকম একটা ইচ্ছে পূরণের মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যদি কিছু আমাদের জানাবার থাকে তুমি জানিয়ে দাও। এবার পুজোয় আমার একটি বেসিক গানের অ্যালবাম রিলিজ করেছে কসমিক হারমোনি থেকে। তো আমার দ্বিতীয় অ্যালবাম এটি, প্রথম বাংলা গানের অ্যালবাম। তো আমার ইচ্ছে যদি তোমার হাত দিয়ে প্রকাশ করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। বাহ, চলো, নিশ্চয়ই। বাহ, দারুণ। আমাদের অনেক শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা রইল। ভালো, জয় হোক। তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। মায়ের জন্য একটি বিশেষ ইচ্ছে, চলো আমরা সেই ইচ্ছে পূরণ ঘটাই। এসো, সামনে এসো, বাবা মাকে নিয়ে। কি পছন্দসই জিনিস হয়েছে তো? হ্যাঁ, জয়িতা, তুমি আছো 100-তে। তোমার হাতে আছে একটা জাদু প্রশ্ন 50 নম্বরে আর একটা সাধারণ প্রশ্ন, এবং তোমারও তাই রণবীর, একটি জাদু প্রশ্ন এবং একটি সাধারণ প্রশ্ন। অতএব দুজনেরই 3 নম্বর ইচ্ছে পূর্ণ হবার সমূহ সম্ভাবনা আছে। অতএব তোমার তৃতীয় ইচ্ছেটা কি জানবো? আমার মার প্রচন্ড সানগ্লাসের শখ। প্রচন্ড? প্রচন্ড, মানে আমার মার আলমারি ভর্তি সানগ্লাস এবং ঘড়ি। সো শুধুমাত্র আমার মার জন্য না, আমার বাবার জন্য, দুজনের জন্য সানগ্লাস। এটাই তোমার তৃতীয় ইচ্ছে? বাহ, তোমার ইচ্ছেটা ভারী সুন্দর। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? সেটা বলার আগে আমি একটা কথা বলতে চাই মাকে নিয়ে। আমাদের ফ্যামিলিতে মানে ভগবানের আশীর্বাদে সেরকম খারাপ দিন বা স্ট্রাগল আসেনি, কিন্তু মার্চ মাস থেকে মানে এক কথায় বলতে গেলে হয়তো আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। মানে মার্চ মাসে মা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং ডায়াগনোজ হলে জানা যায় যে মায়ের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ধরা পড়ে। সেটা ট্রিটমেন্ট আজও চলছে। আমি কালই হসপিটালাইজড হব আবার। মা সেই অবস্থাতেও মানে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আবার ভর্তি হয়ে যাবে। তো সেইটুকু টাইম যে এখানে মা এসছে বা মা আসতে রাজি হয়েছে, সেটা একটা মানে আমি কিভাবে বলবো আমি জানি না। আমরাও খুব আনন্দিত, আমরাও খুব শক্তি পেলাম আপনাকে দেখে। প্রথমে যখন আমরা প্রত্যেকে খবরটা শুনেছিলাম সবার মতোই আমরা ভেঙে পড়েছিলাম। মানে কোনোদিনও তো স্বপ্নেও ভাবিনি যে এরকম কিছু হবে, কিন্তু মা যেভাবে প্রথম দিন থেকেই নিজে লড়ে, মানে মা আমাদের সান্ত্বনা দিত যে কিছু হবে না, কিছু হবে না, আমি ঠিক হয়ে যাব। এবং মা ইজ কিওর্ড নাও। এখন যেটা চলছে সেটা হচ্ছে পোস্ট ট্রিটমেন্টটা কমপ্লিট করার একটা ফেজ। আর আজকে যে মা এখানে এই অবস্থাতেও এসছে সেটা আমি জানি না কি ভাষায় বলবো। প্রথম যখন শুনলেন তখন একটু হ্যাঁ, আমি ভাবতেই পারিনি, ভয় লেগেছিল বা কি? সাংঘাতিক শকড হয়ে গেছিলাম। এরকম কোনো অসুখের কথা আগে কখনো মাথাতে আসেনি, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে আমাকে তো প্রচুর মানে ট্রান্সফিউশন করতে হয়েছে। তো সেই এত অচেনা লোক যারা অ্যাকচুয়ালি আমার আত্মীয় বন্ধু কেউ নয়, তো তারা অফিস থেকে 2-3 ঘন্টা সময় ব্যয় করে অতটা দূরে গিয়ে যেভাবে আমাকে ব্লাড ডোনেট করেছে, মানে আমি সত্যিই অভিভূত। এটাই বোধহয় একটা ভীষণ বড় পাওয়া, মানে একটা শক্তি, বিরাট শক্তি, বিরাট শক্তি। তার কারণ আমরা অনেক, আর এই যে বিশ্বাস মানুষের ওপর যে এইভাবে
আসলে ফাইনালি একে নিজের উপর অপরকে- বিশ্বাস রাখা এবং তার থেকে অনেক মানুষের উপর বিশ্বাস রাখা। আমার একটা গপ্প মনে পড়ছে 2 লাইনের, বলে নি। সেটা একটা লোক ছিল, সে বলতো যে আমাকে কেউ দেখলো না এবং আমি পৃথিবীতে দুঃখী মানুষ এবং আমার কিছুই হলো না। ওর মেন্টর একজন গুরু ছিল, গুরুর কাছে গিয়ে বলছিল, গুরু বলল যে জানো আমার একটা ঘর জানা আছে, অদ্ভুত ঘর, যেখানে 1000খানা আয়না আছে, আর একটা বাচ্চা মেয়ে সেখানে যায়, সে যখনই সেখানে যায় খুব আনন্দিত থাকে। কেন না, সেই ঘরের মধ্যে ঢুকে ও হাততালি দেয় আনন্দে, আর দেখে চারপাশে 1000 জন হাততালি দিচ্ছে। ও যখনই নাচে চারপাশে 1000 জন নাচে। আর এরপরেই বললেন, আরেকজন আমি বড় মানুষকে জানি, সে মানুষটা দুঃখী মানুষ, সে ওই ঘরে ঢোকে, ওর নিজের দুঃখটাকে ও যখনই প্রকাশ করে দেখে ওর চারপাশে 1000 জন দুঃখী মানুষ, এবং সেইটা দেখে যখন ও ব্যথিত হয়ে কুঁকড়ে যায় দেখে ওর পাশে চারপাশে 1000 জন কুঁকড়ে যাওয়া মানুষ। তা এর পরে ওই গুরু বলেছিলেন যে তুমি যদি আনন্দে একবার হাততালি দিতে পারো সমস্ত সর্বনাশের শেষ সীমায় দাঁড়িয়ে, তাহলে দেখবে তোমার চারপাশে বেশ হাসি খুশি অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে। তো সেই রকম যদি আমরা হতে পারি, আমাদের হাততালি দেওয়ার ইচ্ছে, আমাদের নেচে উঠবার ইচ্ছে, আমাদের লড়াই করবার ইচ্ছেটাকে যদি জারি রাখতে পারি, তাহলে আমাদের চারপাশে ওই রকম অজস্র মানুষ জুটে যায়। তখন মনে হয় যে বেশ একা নই আমি। মানে মানুষের উপর বিশ্বাস যেইভাবে মানে পজিটিভ, এতটা তাই তো। একটা ভীষণ। বাহ, আপনার লড়াইয়ের গল্পটা আমাদের অনুপ্রেরণা, এবং আপনি সুস্থ, আপনি আমাদের সঙ্গে আছেন, এর চেয়ে বড় প্রাপ্তি আজকের ষষ্ঠীর রাতে আর কি হতে পারে। ধন্যবাদ। বেশ, তোমার কাছে একবার তোমার ইচ্ছেটা জেনে নিই। আমরা খুবই বেড়াতে যেতে ভালোবাসি। মা খুব ট্রাভেল রিলেটেড বই পড়তে ভালোবাসে, বই পড়েই অনেক জায়গা ঘুরে ফেলে। তো মার জন্য যদি কোনো ট্রাভেল রিলেটেড বই দেওয়া যায় তাহলে মা সেগুলো খুব পড়তে ভালোবাসবে। বাহ, আমরা জয়িতা তোমার কাছে যাব তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য। তোমার জাদু প্রশ্ন নিশ্চয়ই তুমি চাইবে। জাদু প্রশ্ন। জাদু প্রশ্ন, তোমার আজকে বিশেষ জাদু প্রশ্নটিকে তোমার সামনে দেওয়া হচ্ছে। দেখে নাও জাদু প্রশ্নটা কি। যা দেখছো সেটা কি চিনতে পারছো? হ্যাঁ, কি এটা? এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে লোগো, নিচে হচ্ছে মেট্রো টোকেন। কলকাতা মেট্রোর টোকেন। এই মেট্রোর যে টোকেনটা দেখতে পাচ্ছি তার একদিকে থাকে এই ইন্ডিয়ান রেলওয়ে লোগো, কিন্তু যদি ওটাকে ঘোরাই মানে উল্টো দিকটা, সেখানে কি থাকে? প্রশ্ন এটাই। আবার মনে করিয়ে দিয়ে, এটা কিন্তু আমরা কলকাতা মেট্রো নিয়ে আলোচনা করছি। আস্তে আস্তে। হাওড়া ব্রিজ বা সেকেন্ড হুগলি ব্রিজের ইয়ে থাকে, হাওড়া ব্রিজ বা সেকেন্ড হুগলি ব্রিজের মধ্যে একটা থাকে। তাহলে উত্তরটা কি হবে? হাওড়া ব্রিজ না সেকেন্ড হুগলি? হাওড়া। হ্যাঁ, হাওড়া ব্রিজ। তুমি বলছো উল্টো দিকে থাকে হাওড়া ব্রিজের ছবি। সেকেন্ড হুগলি না হাওড়া? হাওড়া। নেব উত্তরটা? 50 নম্বরের প্রশ্ন নিয়ে নাও। বেশ, নিলাম। চ্যালেঞ্জ করবে না? হ্যাঁ, ঠিক। আমারও মনে হচ্ছে মনে হচ্ছে। বেশ, এবার দেখে নি তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে জাদু প্রশ্নের, সেটির হাত ধরে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ আমরা করতে পারছি কি পাচ্ছি না, আমরা সেটা যাচাই করে দেখে নিই। তার মানে তোমার কাছ থেকে যে উত্তর পেয়েছি সেটি একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আনন্দ হয়েছে? উঠে পড়েছে। আমি বিশ্বাস করতে পারছি না, আমি আচ্ছা দিচ্ছি। তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে বাবা মার জন্য। চলো আমরা সেই ইচ্ছে পূরণের রঙিন চশমা চোখে লাগাই। এসো। चल बेटा सेल्फी ले ले रे चल बेटा सेल्फी ले ले रे। রণবীর, তোমার একটি সাধারণ প্রশ্ন, একটি জাদু প্রশ্ন বাকি আছে। কোনটা তুমি চাইবে? জাদু। জাদু? উল্টো দিকে একটা জাদু এসেছে। হ্যাঁ, অতএব মনে হচ্ছে এবার জাদুটা দেখিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই যে ওনার মুখে শুনলাম যে কত মানুষ এসে রক্তদান করলেন, ঝাঁপিয়ে পড়লেন, আমরা দেখবেন নিজেদের ছেলে মেয়েদের তারা একটু আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এরকম একটা ব্যাপার থাকে। ভালো চাওয়াটাই তো আমাদের লক্ষ্য থাকে।
তাই সেরকম বিপদের মধ্যে ও অন্যকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ছে, তার জন্য বিপন্ন হচ্ছে, এলোমেলো হচ্ছে, এটা কি আপনারা দেখতে চান? তেমন বিপদের মুখে পড়লে তখন কি আপনারা ওকে অ্যালাউ করবেন অন্যের ব্যাপারে? অ্যাকচুয়ালি করেও অনেক ক্ষেত্রে, অনেক ব্যাপারেই এরা হেল্প করে। দুই ছেলেই কোনো কারোর বিপদ আপদ হলে আমাদের কোনো রকম কিছু পারমিশন বা কিছু অনুমতির অপেক্ষা এরা করে না, এরা নিজেরাই সেটা করে আমাদের জানায় যে এই ঘটনা ঘটেছে, আমরা এটা করেছি, আমরা এরকমভাবে হেল্প করেছি, এখন ঠিক আছে। তো এবং চাই যেন ওরা সেটা যেন চালিয়ে যায়। এবং যখন ওরা করে এবং পরে শোনেন, ভালো লাগে, বাবা মা ভীষণ ভালো। ওদের আরেকটা ব্যাপার আছে, দুজনেরই RH নেগেটিভ ব্লাড গ্রুপ, তার ফলে না অনেক সময় ডোনেট করতে হয়। ওদের স্কুল কলেজে নাম এনলিস্ট করা আছে, বয়স্ক ফাদারদের লাগলো, তো সেইগুলো ছোট থেকেই করে। মানে একটা সহজাত দাতা হিসেবে তোমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে। যে কোনো বন্ধুদের পার্টিতে মানে সবাই জানে যে মানে তারা মানে বাজেভাবে কিছু জানে না, বাট এটা তারা এক্সপেক্ট করেই যে আমার থেকে যে হ্যাঁ রাত হয়ে গেছে, কোনো মেয়েকে যদি কোথাও একটু ড্রপ করে দিতে হয় তাহলে আমি তার সাথে আর কি চলে যাব, মানে ও রানা তুই তো ড্রপ করে দিবি, ঠিক আছে, তোর সাথে ফিরে যাবো। আর তারা তাদের মা বাবাদের ফোন করেও বলে যে আমি তো রানার সাথেই ফিরে যাব, তুমি চিন্তা করো না। অন্যের মা বাবারাও তার মানে ওকে ভরসা করে। বাহ, এটা আমি করি। মোরাললেস ওরা লক্ষ্মী ছেলে। বাবা মার ভালো সার্টিফিকেট পেয়েছে, লক্ষ্মী ছেলে। লক্ষ্মী শব্দটার মধ্যে একটা মাধুর্য আছে। বেশ, তোমার এবারে জাদু প্রশ্ন, সেটা কেমনতর আছে তুমি খুব ভালো করে দেখো, তারপর ঠিক উত্তর দাও। তুমিও খুব মন দিয়ে দেখো, তুমি চাইলে এটা চ্যালেঞ্জ করে 50 নম্বর পেয়ে যেতে পারো। তুমি তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো, এবং যদি এটা ঠিক উত্তর দাও তোমার 4 নম্বর ইচ্ছে পূরণ হয়ে যাবে। সেহেতু তোমার কাছে জানতে চাইবো তোমার 4 নম্বর ইচ্ছেটা কি? আমি উড়িষ্যার বাইরে কোথাও যাইনি, কাজের সূত্রে হয়তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক জায়গায় গেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে উড়িষ্যা ছাড়া কোথাও না। সেই দৌলতে আমার বাবাও হচ্ছে কোথাও যায়নি। মা ঘুরতে ভালোবাসে, মা মাঝে দিল্লি আগ্রা ঘুরতে গেছিল বন্ধুদের সাথে। মার খুব শখ যে মেয়ের সাথে তাজমহলের সামনে একটা ছবি তুলুন, আর বাবাও ছোটবেলা গেছিল তাজমহল, বাবারও খুব শখ মেয়ের সাথে। কিন্তু মেয়েকে কখনো ওরা নিয়ে যেতে পারে না, কারণ যখনই যা প্ল্যান করে আমি সেটাকে কোনো মতে ঘুরিয়ে ফিরে পুরী ভুবনেশ্বরে নিয়ে আসি। তোমার তাহলে কি চতুর্থ ইচ্ছেটা তাজমহলটা উড়িষ্যায় নিয়ে আসা? পারলে তাই করতাম। বাবা মা যখন সেটা কখনো জোর করে আমাকে নিয়ে যেতে পারিনি, আমি আজকে চাইবো চতুর্থ ইচ্ছেটা হচ্ছে আমি না হয় বাবা মাকে যদি ওইখানে নিয়ে যেতে পারি তাজমহলে, এবং গিয়ে ওইখানে 3 জন মিলে একসাথে একটা সেলফি তুলবো। বেশ, তোমার এবারে জাদু প্রশ্ন, দেখে নাও তোমার জাদু প্রশ্নটা কি আছে। রং মিলন্তি থেকে কন্ট্রাক্ট ব্রিজ। জীবনে একবারও তাস খেলেননি এমন মানুষ বিরল। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে তাস খেলা হয় না। তাস খেলার উৎপত্তি চীনে, তারপর ভারত, পারস্য, ইউরোপে ছড়িয়ে পড়ে। মধ্যযুগে হার্টস বলতে বোঝাতো চার্চ। বল্লমের মতো দেখতে স্প্রেড মানে সৈন্যবাহিনী, পাতার মতো দেখতে ক্লাব মানে কৃষি, এবং ডায়মন্ড হলো হিরে মানিক মানে ব্যবসা বাণিজ্য। আর 4টি কিং মানে ইউরোপের ইতিহাসে 4 জন চিরস্মরণীয় রাজা বা সম্রাট। স্প্রেডের কিং হলেন কিং ডেভিড, ক্লাবসের কিং হলেন আলেকজান্ডার, হার্টসের কিং হলেন কিং সার্লামাইন বা সার্লোমেন। ডায়মন্ডসের রাজা বা কিং কে? ডায়মন্ডসের রাজা বা কিং কে? কাঞ্চির রাজা নাকি? নেপোলিয়ন। নেপোলিয়ন? নেপোলিয়ন তো রাজা ছিলেন না। তাহলে ভেবে বলো। ইউরোপেরই রাজা। হ্যাঁ, জুলিয়াস সিজার। যেটা উত্তর দেবে সেটাই নেব। জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করবে? করবে না? বেশ, ডায়মন্ডসের রাজা বা কিং কে ছিল? তুমি বলেছো জুলিয়াস সিজার। দেখে নি তোমার উত্তর ঠিক হলো না ভুল হলো। জুলিয়াস সিজার। ফাইনালি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ।
এবং সেই সঙ্গে তুমি 100 থেকে একেবারে 1 লাফে 50 জোগাড় করে পৌঁছে গেছো 150-তে। 150-তে পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে এখন থেকে। কি পছন্দ মতো হয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ, তুমি আছো 150-তে, এবার তোমার পালা। তুমিও আছো 150-তে। তোমার একটি প্রশ্ন আছে, তুমি ওকে চ্যালেঞ্জ করতে পারো এবং তোমার চতুর্থ ইচ্ছের দিকে চাইলে পৌঁছেও যেতে পারো। তোমার চতুর্থ ইচ্ছেটা কি? মার তো এখন এই ট্রিটমেন্টটা শেষ হতে আরও 1-2 মাস লাগবে, তো তারপরে আমার খুব ইচ্ছে যে আমরা কোথাও একটা যাই একসাথে। মারও খুব ছোটবেলার শখ ছিল আর আমারও খুব ভাল লাগে, সেটা হচ্ছে রাজস্থান। সেই সোনার কেল্লা থেকে আর কি একটা ফ্যাসিনেশন আছে রাজস্থানের প্রতি। তো যদি খুব ছোট ট্রিপ করে আমরা যদি রাজস্থান কোথাও যদি যাওয়া হয় সেটা খুব ভাল লাগবে আর কি। বেশ, তোমার আজকে একেবারে শেষ প্রশ্ন তোমার নিজস্ব কি আছে খুব ভালো করে মন দিয়ে দেখে নাও। দেখো, কেরালার এই বিখ্যাত নাচটির নাম কি? ভারতনাট্যম বা কুচিপুড়ির মধ্যে একটা। কেরালার এই বিখ্যাত নাচটির নাম কি? কুচিপুড়ি। কেরালার শব্দটার উপর স্ট্রেস দিলাম। আমার একটা হেল্প আছে, হেল্প নিয়ে নি। বেশ, নাও হেল্প, নাও হেল্প আছে তোমার। কলাবৃতে কি কি শেখায়? মোহিনীঅট্টম। আমার ওই মোহিনীঅট্টম বছরের মধ্যে কুচিপুড়ি না মোহিনীঅট্টম? মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম নাকি ভারতনাট্যম? এবার একটা উত্তর দাও। ভারতনাট্যম, ভারতনাট্যম। তাহলে ফাইনালি তুমি ভারতনাট্যমে এলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি একবার বলেছো কুচিপুড়ি, তারপরে বাবার একবার বলবার চেষ্টা করেছিল মোহিনীঅট্টম। তাহলে কুচিপুড়িও না, মোহিনীঅট্টম না, না। ভারতনাট্যম। বেশ, তোমার এই উত্তরটাই নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? ইচ্ছে করছে আবার ভয়ও করছে। যদি তুমি এটা ঠিক বলতে পারো তাহলে নিজের প্রশ্ন যদি ঠিক বলতে পারো তুমি 4 নম্বর ইচ্ছে পূরণ করতে পারবে, অতএব তুমি রিস্ক নিতেই পারো। করছি। কেরালার এই বিখ্যাত নাচটির নাম কি? মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম। বেশ, ঠিক বললে তো? এইগুলো ভয় লেগেছে। ভয়? রণবীর। রণবীর, এত তাড়াতাড়ি ভয় পেও না। মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি একটা উত্তর দিয়েছো, চ্যালেঞ্জ করে আরেকটা উত্তর দিয়েছে। এবার আমরা যাচাই করতে চাইবো কেরালার এই বিখ্যাত নাচটির আদতের নাম কি। দেখে নাও। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটি পাওয়া গিয়েছে মোহিনীঅট্টম, সেটা ঠিক হয়েছে এবং তুমি যে উত্তরটা ফাইনালি দিয়েছো দুর্ভাগ্যবশত সেটা ভুল হয়েছে। তুমি 150-তে আটকে রইলে, তুমি 175-এ পৌঁছলে এবং আজকে শেষ প্রশ্ন তোমার এবং এই অনুষ্ঠানের আজকে শেষ প্রশ্নটাকে তোমার সামনে হাজির করা হচ্ছে। যদি বলতে পারো তাহলে তুমি পৌঁছবে 200-এ, আর যদি তুমি চ্যালেঞ্জ করে বলতে পারো তাহলে ওর সমান অর্থাৎ 175-এ পৌঁছবে। দুজনেই খুব মন দিয়ে আজকের শেষ প্রশ্নটিকে দেখো, দেখে নাও। লাদাখের লে শহরে পৌঁছতে 2টি মূল গাড়িপথ আছে। একটি কাশ্মীর শ্রীনগর থেকে, অপরটি হিমাচলের মানালি থেকে। 2টি পথে বিভিন্ন পাস বা গিরিবর্ত পার করে লে শহরে পৌঁছয়, যে কারণে লাদাখকে অনেক সময় বলা হয় ল্যান্ড অফ পাসেস। লে শহরের উত্তরে অবস্থিত নুব্রা ভ্যালিতে পৌঁছতে হলে সেরকম একটি পাস অতিক্রম করতে হয়। নাম খারডুংলা। লা কথাটির অর্থ পাস। এই পাসটি একটি বিশেষ কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। খারডুংলা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কি শিরোপা পেয়েছে? ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড। এটাই তোমার উত্তর? হ্যাঁ, একদম। বেশ, তুমি এত যখন
মাথা টাথা নাড়িয়ে সম্মতি জানিয়েছো। বেশি সাহস দেখিয়ে ফেললাম। বেশি বোধহয় সাহস দেখিয়ে ফেললে, কিন্তু যখন দেখাবার তখনই হয়তো দেখালে, তাও হতে পারে। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না। এবার দেখে নি আজকে শেষ প্রশ্নটা, যেটা উত্তর তুমি দিলে এত তাড়াতাড়ি, সেটা যদি ঠিক হয় তুমি তোমার চতুর্থ ইচ্ছে পূরণ করতে পারবে। আমরা দেখে নি এবার উত্তরটা ঠিক না ভুল। খারডুংলা পৃথিবীর সবচেয়ে উঁচু মোটর পথ বা মোটরেবল পাস। তার মানে তোমার কাছ থেকে আজকে যে শেষ উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে নির্ভুল উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ তোমাকে। তার মানে তুমি 175 থেকে পৌঁছে গেছো 25 নিয়ে 200-তে পৌঁছানো মানে তোমার 4 নম্বর ইচ্ছে পূরণ, এবং আজকে তোমার নিজস্ব সব কটা ইচ্ছে পূরণ হয়ে গেছে। তোমাকে অভিবাদন। চলো আমরা ইচ্ছে পূরণ করি। আজকে একেবারে শেষে এসে আমরা জানতে পারছি যে রণবীর তুমি পেয়েছো 200, তুমি 150। অতএব আজকের পয়েন্টের ভিত্তিতে তুমি বিজয়ী হয়েছো, উইনার। তোমার হাতে উইনারের ট্রফি তুলে দেবো। এই শাড়িটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা বিশেষ শাড়ি, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা। এটা মাকে দাও। আর এটা হোটেল পোলো টাওয়ার শিলংয়ের তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমাদের জন্য। এটা বাবার হাতে তুলে দিলাম। আর এটা কেয়ার কন্টিনিউমের তরফ থেকে একটা বিশেষ হেলথ গিফট তোমার মা বাবার জন্য। আর এই বিশেষ শাড়িটা, এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা। এটাও তোমার মার জন্য, মাকে দাও। আমাদের চারপাশে এত শক্তির আরাধনা চলছে আজকে, সেই শক্তির কথাই ওরা বলেছেন, এরাও বলেছেন আরেকভাবে। তা আজকে আমরাও শক্তির আরাধনা করতে চাই, মায়ের আরাধনা করতে চাই, এবং সেই সঙ্গে উৎসবকে উদযাপন করতে চাই আমাদের একেবারে নিজস্ব ভঙ্গিমায় এবং ঢাকের আওয়াজে, আনন্দে এবং মিষ্টিমুখ করে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপাতত আজকের জন্য ষষ্ঠীর রাতে শুভরাত্রি এবং ধন্যবাদ। আমি বিষ্ণুপদ কাকু এবং কুহু কাকিমার কথা শুনেছি, তাদের জীবন সংগ্রামের কাহিনীও আমার জানা। আমি আজকে তাদের সাথে দেখা করতে এসেছি। জি বাংলা বিষ্ণুপদ বাবু ও কুহু দেবীকে সম্মান জানাচ্ছে রণবীরের মাধ্যমে। তোমাদের জন্য যতটুকু পেরেছি আমার সামর্থ্য ততটুকু কিছু জিনিস এনেছি। তোমার জন্য 2টো শাড়ি আনা হয়েছে, তোমার জন্য 2টো শার্ট আনা হয়েছে। এই 2টো পরবে তো তোমরা? হ্যাঁ, আমি শুনেছিলাম তোমাদের একটা সেলাইয়ের মেশিনের দরকার ছিল, তো আমি সেটাও এনেছি তোমাদের জন্য। আর সেলাই করার জন্য সুতো এবং একটি ভালো কাঁচি আনা হয়েছে। আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। আজকে কাকু কাকিমার সাথে অনেকটা সময় কাটালাম এবং 2টি অদ্ভুত অনুভূতি আজকে মনে হলো। প্রথমটি হচ্ছে, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমরা নিজেদের জীবনযাপন অতি সুখে এবং স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি। এবং আরেকটি অনুভূতি, সেটি হচ্ছে মানুষ মানুষের পাশে দাঁড়ালে হয়তো কোনো কিছুই অসম্ভব নয়। জি বাংলা হ্যাপি পেরেন্টস ডের মঞ্চ থেকে বিষ্ণুপদ বাবু ও কুহু দেবীর ইচ্ছা পূরণ করে রণবীর আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।